আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি। আবারও আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন একটা সত্য ঘটনা। তো আমি ঘটনাটি শুরু করছি। আমি ঘটনাটির নাম রেখেছি ভুতুড়ে ক্যাম্পাস। ঘটনাটা আমার পাশের বাড়ির একটা বড় আপুর সাথে ঘটেছিল। আমার ওই আপু নার্সিং পড়ার জন্য খুলনার একটা কলেজে চান্স পায়। যেহেতু তার বাড়ি বগুড়ায়, তো বগুড়া থেকে খুলনা অনেক দূর। তাই আমার ওই আপু ওখানে হোস্টেলে থেকে পড়াশোনা করার জন্য একটা ঘর ভাড়া নেয়। আপুর সাথে আরো দুজন রুমমেট ছিল। একদিন কলেজ সরকারি ছুটি হওয়ার কারণে আপু হোস্টেল রুমে একা ছিল। আপুর বাড়ি দূরে থাকায় আর কম ছুটি পাওয়ার কারণে সে বাসায় আসেনি। তার দুই রুমমেট ছিল না, সামনে পরীক্ষা থাকার কারণে রাত জেগে আপু পড়ছিল। হঠাৎ করেই আপুর মনে হলো বাথরুমে মনে হয় কেউ গান গাইছে আর গোসল করছে। আপু বাথরুমে গিয়ে দেখে আসে, কিন্তু কিছুই দেখতে পায় না। তবে বাথরুম থেকে মনে হচ্ছিল কেউ এক্ষুনি গোসল করেছে। আপু এটা মনের ভুল ভেবে আবার পড়তে বসে। হঠাৎ কারেন্ট চলে যায়। আপু ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালায়, তখন মনে হচ্ছিল ঘরটা অস্বাভাবিকভাবে হঠাৎ করেই ঠান্ডা হয়ে যাচ্ছে। তখন আবার 2-3 মিনিট পর যখন কারেন্ট আসে তখন সব আগের মতো স্বাভাবিক। তারপরের দিন আপুর রুমমেটরা ফিরে আসে আর রাতের বেলায় সবাই ঘুমিয়ে গেলে আপুর ঘুম আসছিল না। তাই তখন আপু জানালার পর্দা সরিয়ে বাহিরের দিকে তাকিয়েছিল। বলে রাখা ভালো, আপুদের জানালা থেকে পুরো ক্যাম্পাস দেখা যেত। পূর্ণিমার চাঁদের আলোয় ক্যাম্পাসের পুকুরের পানি চিকচিক করছিল। হঠাৎ আপু খেয়াল করে কোনো একটা মেয়ের অবয়ব পুকুরে গোসল করছে। আপু একটু ভয় পেয়ে যায়। তখন রাত প্রায় 2টো বাজে। আপু এসে আবার শুয়ে পড়ে। পরের দিন এই কথা রুমমেটের সাথে শেয়ার করার পর আপু জানতে পারে ওই পুকুরে নাকি একটা মেয়ে ডুবে মারা যায়, মেয়েটার রেজাল্ট খারাপ হওয়ার কারণে। সে আত্মহত্যা করার জন্য অনেকগুলো ঘুমের ঔষধ খেয়ে পুকুরে ঝাঁপ দেয় এবং পুকুরের মাঝ বরাবর গিয়ে ডুবে মারা যায়। তারপর থেকে নাকি অনেকজন পূর্ণিমার দিনে ওই মেয়েটার আত্মা বা সাথে থাকাকালীন জিন দেখতে পায় মাঝরাতে পুকুরে। আমি আপনাদের আর একটা ঘটনা বলছি, আশা করি এই ঘটনাটিও আপনাদের ভালো লাগবে অবশ্যই। তো আমি শুরু করছি ঘটনাটি। আমি, সৌভিক, সম্রাট আর আবির, আমরা 4 বন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে আমাদের গ্রামে গিয়ে হাঁস মুরগি পালন, গরুর খামার, মাছের চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ করা শুরু করি। আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। সব খরচপাতি করেও অনেক টাকা থাকে। মামা আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশে ফুল আর বাকি অংশে মাছ চাষ শুরু করি। আমাদের জমির পাশেই ছিল শ্মশান। আমাদের জমির আশেপাশে তেমন কেউ যেত না, কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যে কোনভাবেই হোক মাছ চুরি করবে। তো আমরা ভাবলাম যে পাহারা বসাব। আমাদের সাথে অনেক লোক কাজ করে, তাদের সবাইকে বলছি কিন্তু কেউ রাজি না। অগত্যা আমরা 4 বন্ধু 2 জন করে পাহারা দেওয়া শুরু করলাম। বেশ উঁচু করে একটা ঘর বানানো হয়েছে, সামনে বেশ কিছু জায়গা বারান্দার মতো করে তারপর ঘর বানানো হয়েছে, যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকার নজর রাখা যায়। আগের রাতে সৌভিক আর সম্রাটের দায়িত্ব ছিল পাহারার। সকালে সম্রাট আমাকে বলল, দোস্ত আজ আর তুই জমিতে যাস না। আমি বললাম, কেন? ও বলল, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি বললাম, স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন? সম্রাট বলল যে রাতে হালকা ঠান্ডা বাতাস থাকবে, তুই পুকুর পাড় দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি, বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু দেখবি। আমি বললাম যে আমি একা থাকবো না তো, আবির থাকবে আমার সাথে। ও বলল, না আবির থাকবে না। আমি বললাম, কেন? বলল, জানি না। ওর কথা শুনে বললাম, দোস্ত স্বপ্ন সত্যি হয় না। বেলা 11টার দিকে আমাদের পাশের বাড়ির গণেশ কাকা মারা গেলেন। উনাকে চিতায় তুলতে তুলতে বিকাল 5টা বাজল। রাত 11:30টার দিকে আবিরকে বললাম, চল জমিতে যাই। ও বলল, দোস্ত আমার শরীরটা ভালো না, আমি যাব না আর তুইও যাস না। সবাই বলে যেদিন কাউকে পোড়ানো হয় সেদিন নাকি শ্মশানের আশেপাশে যেতে নেই। আমি বললাম যে কিছু হবে না,
এই বলে আমি চলে গেলাম। যাবার সময় দেখলাম গণেশ কাকার চিতা তখন পুরোপুরি নেবেনি। আমি গিয়ে মাঝে মাঝে চিতা থেকে বীভৎস গন্ধ আসছে। আর আজকের রাতটাও অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি নিস্তব্ধ। জমিতে আসার পর মনে হলো আজ আসাটা উচিত হয়নি। তো বন্ধুরা, এবার যেটা বলতে যাচ্ছি এটা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। তো আমি শুরু করছি ঘটনাটি। এটি একটি সত্য ঘটনা। আমাদের বাড়ি সম্পর্কে আগে একটি ঘটনা বলেছিলাম যেটা দারোয়ান কাকা ফেস করেছেন। তো আমার ফেস করা ঘটনাগুলো বলি। নতুন বাসায় ওঠার পর থেকে দুইটা কাক সবসময় আমার পিছে পিছে ছাড় মতো থাকতো। আমি জুমার নামাজ পড়তে গেলে আমার মাথার উপর কারেন্টের তারের উপর কা কা করতে করতে মসজিদ পর্যন্ত যেত। আবার আমি নামাজ পড়া পর্যন্ত অপেক্ষা করত। বাসায় চলে আসার সময় একইভাবে কা কা করতে করতে আমার বাসা পর্যন্ত যেত। তো আমি ছাদে উঠলে প্রথমে কাকগুলো থাকতো না, তারপর হঠাৎ করে কোথাও থেকে যেন চলে আসতো। এইভাবে ওই দুইটা কাক সারাক্ষণ আমার পিছু পিছু থাকতো। অদ্ভুত ব্যাপার হলো কাক দুইটো আকারে একটু বড়, অনেকটা প্রাপ্তবয়স্ক ঈগল পাখির সমান। তো আমি তাদের তাড়ানোর জন্য ভয় দেখাতাম, ঢিল মারতাম, কিন্তু অন্য সাধারণ পাখির মতো ওরা যেত না। হালকা ভয় পেতে লাগলাম, তো আর তাড়ানোর চেষ্টা করতাম না। এমন একটা দিন ও বাদ যায় নিচে আমি ছাদে গেছি আর পাখিগুলো আসেনি। হঠাৎ একদিন দেখি একটা কাক আমার মাথা টাচ করে মাথার উপর দিয়ে উড়ে গেল। কিছুক্ষণ পর আরেকটি কাক একইভাবে মাথা ছুঁয়ে উড়ে গেল। খুব ভয় পেয়েছিলাম। সেদিন রাতে আমার কাঁপুনি দিয়ে জ্বর আসে। অনেকদিন একটানা অসুস্থ ছিলাম। তো সবকিছু একদম ঠিকঠাক চলছিল। কাকগুলো এখন আর আসে না। তো হঠাৎ একদিন খেয়াল করলাম যে নুপুরের শব্দ হচ্ছে। কোন যুবতী মেয়ে নুপুর পায়ে দিয়ে হাঁটলে যেমন আওয়াজ হয় তেমন। প্রায় কয়েকদিন শুনেছি। একদিন রাতে আমার জানালায় মনে হলো কেউ অনেক জোরে খুশি মারছে এমন একটা আওয়াজ হলো। তো অনেক ভয় পেয়ে সোজা আম্মুর রুমে চলে যাই। ওই দিন আম্মুর সাথেই থাকছি। আর একদিন রাতে শুয়ে আছি। ডাইনিং রুমে কিছুক্ষণ পর পর তিনটা শব্দ শুনলাম। তো তাকানোর সঙ্গে সঙ্গে যেন মনে হলো কিছু একটা অনেক দ্রুত সরে গেছে। অনেকটা আমরা মোবাইলে পিক তোলার সময় ক্লিক করে মোবাইলটা সঙ্গে সঙ্গে নাড়ালে যেরকম খোলা অস্পষ্ট দেখা যায় ওরকমটা। এইভাবে যেতে লাগলো। আম্মুকে বললে ও বিশ্বাস করতো না। তো একদিন মোবাইলের ফ্রন্ট ক্যামেরাতে আয়না দেখার সময় দেখলাম যে মোবাইলের ডিসপ্লেতে আমার সাথেই একটু সামনে এক টুকরো আলো হালকা নড়ছিল স্থির জায়গায় দাঁড়িয়ে এবং আমার মুখের উচ্চতায় ভাসছে। সত্য ঘটনা, শূন্য ছাড়। আমার দাদির মায়ের বাড়ি ছিল কুষ্টিয়ায় ছোট্ট একটি গ্রামে। তা পাশের গ্রামেই আমার দাদির বিয়ে হয়। ঘটনাটি যেদিন ঘটে ওই দিন আমার দাদি তার মায়ের সাথে ঝগড়া করে বাপের বাড়ি থেকে চলে আসতে চায়। রাত তখন 2-3টা বাজে। তো আমার দাদা দাদিকে অনেক বুঝিয়েও থাকতে না পেরে অত রাতে বের হন বাড়ির উদ্দেশ্যে। দাদার বাড়ি যেতে হলে নদীর পার বেয়ে যেতে হয়। আর নদীর পাড়ে তখন কোন বাড়িঘর ছিল না, শুনশান নির্জন জায়গা। তো আমার দাদা আর দাদি অনেক দূরে যাওয়ার পরে দেখতে পায় একটা মেয়ে লাইট হাতে দাঁড়িয়ে আছে। আর একটা নতুন বউ কাপড় ধুইতেছে। আমার দাদি ছিলেন এমন একজন ব্যক্তি যে কোন কিছু না ভেবেই যাতা ভেবে ফেলত। তো তিনি কোন কিছু না ভেবেই ওদেরকে জিজ্ঞেস করে, তোমরা এত রাতে এখানে কি করো? এখন কি কাপড় ধোয়ার সময়? যাও বাড়ি যাও। দাদি কিছু না বুঝলেও দাদা ঠিকই বুঝেছিলেন এত রাতে কোন মানুষ নদীর পাড়ে আসবে না। তাই দাদা দ্রুত বিড়ি ধরায় আর দাদিকে নিয়ে দেয় দৌড়। পেছনে দেখে ওরাও দৌড়ে আসছে। প্রায় অনেকক্ষণ পর দাদা দেখতে পায় সামনে একটি বাড়ি। বাড়ির সীমানায় আসতেই কেউ বলে, যা আজ বেঁচে গেলি। ভাগ্যিস তোর মা লাউয়ের পাতায় জাউ ঢালছিল। আগেকার মানুষ নাকি লাউয়ের পাতায় জাউ দিত। আমার দাদা দাদি ওই বাড়ির উঠানে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে ওই বাড়ির মানুষ মাথায় পানি দিয়ে সুস্থ করে সকালে বাড়ি পাঠিয়ে দেয়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন, ধন্যবাদ। এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন অনেকেই, যেমন নাইম, রাসেল, ইমন, আরও অনেকে। তো সবাইকে ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য।